আমন্ত্রণ চট্টগ্রাম 24 এর বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। সংকট এতটাই তীব্র যে বুধবার সকাল থেকে বন্ধ আছে চট্টগ্রামের সব রিফুয়েলিং স্টেশন। এতে ভোগান্তিতে ভাড়ায় চালিত যানবাহনের চালকরা দিনের অধিকাংশ সময় অলস বসে থাকায় বন্ধ আয় রোজগার, ফলে সংসার চালাতেও হিমশিম খাচ্ছেন তারা। কারো অপেক্ষা রাতভর, কারো 5 থেকে 6 ঘন্টা। দীর্ঘ লাইন পেরিয়ে যখনই ফিলিং স্টেশনে ঢোকার সুযোগ পান তখনই বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। চট্টগ্রামে ফিলিং স্টেশনে প্রতিদিনকার চিত্র এটি। দিনের অধিকাংশ সময়ই গ্যাসের জন্য এভাবে অলস বসে থাকতে হয় সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের চালকদের। অবস্থা এতটাই বেগতিক যে নাওয়া খাওয়া বন্ধ, অনেকেই ঘুমিয়ে পড়েছেন স্টেশনের নানা জায়গায় কিংবা গাড়ির ভেতরে। আমরা মনে করেন 8-7 ঘন্টা যখন সিরিয়াল দিয়ে আসি, নজলের কাছে আসি, তখন যখন গ্যাসটা না পাই আমাদের তখন শরীরের ভিতরে এমন কষ্টটা আসি পরে, তখন এইটা আমরা বলতে পারি গ্যাস পাইতেছি না, গাড়ি চালাইতে পাইতেছি না, তাহলে আমরা কি করে চলবো? আমরা তো গাড়ি চালাই, ভাত খাই। গাম জড়াই এত কষ্ট করে এখানে আসার পরে যদি কেউ বন্ধ তখন কেমন লাগে? না দিলে একদম টোটাল বন্ধ করে দেন। ফ্যামিলি লই বাসা ভাড়াটারি লই খুব সমস্যা আছে, জমিদারেরও বাসা ভাড়া দাও, কোম্পানিকেও চাইলে ইনকাম দেওয়ান, যে গাড়ি যেখানে যে উতরেছি কোম্পানি তো আর দেখতেছে না। সবচেয়ে বেশি ভোগান্তি ভাড়ায় চালিত যানবাহনের চালকদের। একদিকে মালিকের জমা, অন্যদিকে নিজেদের আয়, সবকিছু মিলে সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন চালকরা। তাই দ্রুত এই সংকট নিরসনের দাবি জানান তারা। আমরা একটা আশাবাদী, নূতন সরকার আসছে, হ্যাঁ আমরা নূতন কিছু পাবো, আমরা শান্তি পাবো, আমরা সুবিধা পাবো। এখন দেখি যে আমাদের কষ্টের শেষ নাই, কিন্তু সরকার বলতে আছে ধৈর্য ধরেন, হবে, কখন হবে এটা আমরা জানতে চাচ্ছি। সবাই যেন আমরা জ্বালানি পাই, ঠিকভাবে গাড়ি চালাই, সুন্দরভাবে চলতে পারি। যে বিল যদি দাম যদি বাড়াইতো, তো দাম সামান্য কিছু বাড়াই দিক, বাড়াই দিলে আমাদের সিএনজির ইনকামটাও কি বাড়াটা কিছু বাড়তি করে দিক। এই সিন্ডিকেটগুলো যদি সরকার চায় তাহলে কিন্তু ভেঙে ফেলতে পারে, কিন্তু সরকারের কারণে মানে নিরীহ মানুষ কষ্ট পাচ্ছে শুধু এই সিন্ডিকেটটার কারণে। চট্টগ্রামে গ্যাস সরবরাহ করে কেজিডিসিএল। সংস্থাটির কর্মকর্তাদের দাবি, দৈনিক 270 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয় চট্টগ্রামে, কিন্তু এখন জাতীয় গ্রিড থেকে মিলছে মাত্র 200 থেকে 220 মিলিয়ন ঘনফুট। তাই কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এই ব্যাপারেও কোনো তথ্য নেই সংস্থাটির কাছে। ওখানে কি কারণে মানে সাপ্লাইটা কম হচ্ছে বা ওখানে কি প্রবলেম হয়েছে বলতে পারবো না। পরিস্থিতি যখন ভালো ছিল তখন যা পাইতাম তার চেয়ে কম পাচ্ছি, বলা যাবে না। মানে আশা করছি দ্রুতই সমাধান হবে, এটা আশা করি আর কি। গ্যাসের সংকট আছে বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানেও। এতে বাসাবাড়িতে রান্নার কাজের পাশাপাশি ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদনও। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামে বকেয়া বেতন ভাতার দাবিতে 3 ঘন্টা সড়ক অবরোধ করে তৈরি পোশাক কারখানার শ্রমিক কর্মচারীরা। সকাল 11:30টার দিকে নগরীর আতুরা ডিপো এলাকায় অবস্থান নেন ইত্যাদি জিন্স কারখানার কয়েকশো কর্মী। ফলে ব্যস্ততম সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে আছে তাদের বেতন ভাতা। বারবার আশ্বাস দিলেও তা পরিশোধ করা হচ্ছে না, উল্টে কর্মী ছাঁটাই করা হচ্ছে। এর মধ্যে মালিকানা পরিবর্তনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাদের। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সাথে কথা বলে বেলা 2:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পানি সরার জায়গা সংকুচিত, নালা খালের উপর উঠেছে মার্কেট। এতদিন চট্টগ্রাম নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও এখন ডুবছে উঁচু স্থানগুলো। সোমবারে ভারী বৃষ্টিতে ডুবে যায় বন্দরনগরীর সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার, যা অপেক্ষাকৃত উঁচু স্থান হলেও এর ড্রেনেজ ব্যবস্থা একেবারেই নাজুক। একটু ভারী বৃষ্টিতেই তৈরি হয়েছে এই জলাবদ্ধতা। সোমবার এমন জলজটে পড়ে রিয়াজউদ্দিন বাজার, যা ভেঙেছে নিকট অতীতের সব রেকর্ড। হাঁটু থেকে কোমর সমান পানি উঠে যায় রহমান ম্যানশন, বাহার মার্কেট, গোলাম রসুল মার্কেট সহ বাজারের প্রায় সব বিপণী কেন্দ্রে। পানিতে নষ্ট হয় কাপড়, জুতা, কসমেটিক্স সহ নানা ধরনের লাখ লাখ টাকার মালামাল। ব্যবসায়ীরা বলছেন তারা কয়েক দশকের মধ্যে এমন জলজট দেখেননি, যাতে মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়েছে অন্তত 800 দোকানপাটের মালামাল। ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে 1.5 থেকে 200 কোটি টাকা। আন্ডারগ্রাউন্ডের মধ্যে সব পানি, গোডাউনের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। দোকানদারও অনেক সতর্কতা ছিল, তারপরও পানি অস্বাভাবিকভাবে পানি হয়ে গেছে।
এই পানি দেখছিলাম 12-14 বছর আগে পানি, আর এখন দেখিনি, আবার একবার দেখলাম। মাল বাড়ি ভাটাইছি, কালকে এখানে শুকানোর কোনো পরিবেশ নাই, কিছু শুকাতে হয় নাকি দেখতেছি, কালকে 3 বস্তা বাড়িতে ভাটা দিয়েছি। 150 বছরের পুরনো চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার। অপেক্ষাকৃত উঁচু স্থান হলেও যা ড্রেনেজ ব্যবস্থা একেবারে নাজুক। অধিকাংশ ড্রেনের উপরে উঠেছে মার্কেট, তাই নিয়মিত নালা বা ড্রেন পরিষ্কার করা সম্ভব হয় না। ড্রেনের অধিকাংশ স্ল্যাবে দেয়া হয়েছে ঢালাই, পানি নামার যতটুকু জায়গা রাখা হয়েছে তাও অপর্যাপ্ত। জোয়ারের মতো বাইসা উঠছে, সব দোকানে পানি ঢুকেছে, কোটি কোটি টাকা মানুষের লস হয়েছে। গোলাম রসুল মার্কেটে যারা ব্যবসা করে আর কি, তাদের হাজার কোটি কোটি টাকা এখনো আপনার সিঁড়িতে পড়ে আছে। এটার মূল কারণ হচ্ছে ছোট ছোট যে নালাগুলো রয়েছে সেই নালাগুলো দখল হয়েছে, এবং বড় যে নালাটা ওইটাতেই পর্যাপ্ত পরিমাণ পানি এখন টানার মতো পরিবেশ নাই, সেটাও অনেকটা দখল হয়েছে। আমাদের এখন এই যদি ব্যবসায়ীদের সাথে আমরা গতকালকে আমি কথা বলেছি, বিশেষ করে ছোট এবং যে বড় নালাগুলো রয়েছে সেই নালাগুলো অতি সংস্কার করা প্রয়োজন। নালা নর্দমা রুদ্ধ হওয়ার কথা স্বীকার করছে সিটি কর্পোরেশনও, বলছে ব্যবস্থা নেওয়ার কথা। এইভাবে বিল্ডিং এর তলে বা দোকানের নিচে, মার্কেটের নিচে একেবারে নালাগুলা, যেটা আসলে কোনো টেকনিক্যালি এটা কোনো কারেক্ট সলিউশন না, এটা অল্টারনেট ওয়েতে এখানে একটা ড্রেনেজ সিস্টেমটা করতে হবে। আমাদের যেহেতু টিম ভিজিট করে আমাদেরকে একটা রিপোর্ট দিয়েছে, তা আমরা আমাদের প্রকৌশল বিভাগকে আমরা বলবো যে এটার একটা অল্টারনেট সলিউশন বের করার জন্য, এবং ওনারা সেই মোতাবেক কাজ করবেন আর কি। রিয়াজউদ্দিন বাজারে ছোট বড় মিলিয়ে মার্কেট আছে অন্তত 300, যাতে দোকানপাটের সংখ্যা প্রায় 10,000। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। কোথাও অনুমোদন ছাড়া জলাশয়ের পাড়ে নির্মাণ করা হচ্ছে ভবন, আবার কোথাও মানা হচ্ছে না ইমারত নির্মাণ বিধিমালা। অবৈধভাবে নির্মিত সব ভবনের বিরুদ্ধে অভিযানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বুধবার নগরীর লালদিঘি ও আশকারদিঘি এলাকায় কয়েকটি ভবনে অভিযান চালিয়ে ব্যবস্থা নেয় সিডিএ। সংস্থাটির কর্মকর্তাদের দাবি, এমন কয়েকশো ভবন চিহ্নিত করেছে তারা। ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে সব ভবনে। চট্টগ্রাম নগরে একের পর এক উঠছে ভবন, কিন্তু তার অনেকগুলোই মানছে না ইমারত নির্মাণ বিধিমালা। সিডিএর সাম্প্রতিক তথ্য, গত 1.5 দশকে 29,000 ভবনের অনুমোদন নেওয়া হলেও নির্মাণে তার 99%ই মানেনি নিয়ম। অনুমোদনহীন এবং নকশা ভেঙে নির্মাণ করা এইসব ভবনের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে সিডিএ। খোঁজা হচ্ছে নিয়ম না মেনে নির্মিত ভবন। বুধবার অভিযানে এমন কয়েকটি ভবনের সন্ধানও পায় সংস্থাটির টিম। এই যেমন লালদিঘি এলাকায় এই ভবনটির বেশ কিছু অংশ করা হয়েছে অনুমোদন ছাড়া। যে নকশা অনুমোদন নিয়েছিল মালিকপক্ষ, তা ভেঙে ইচ্ছেমতো বাড়ানো হয়েছে ভবনের অংশ। সেটি ভাঙার পাশাপাশি জরিমানা করা হয় 12 লাখ টাকা। পরিকল্পিত নগরায়ণ করার জন্য সিডিএ প্রতিনিয়তই কিন্তু মোবাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অথরাইজেশন 2 থেকে আমাদের কোতোয়ালি, চকবাজার, তারপরে পাথরঘাটা এই থানাগুলিতে আমরা অভিযান পরিচালনা করছি। এখানে বিভিন্ন বিল্ডিংয়ে দেখা গেল যে তারা প্ল্যান নিয়ে ব্যত্যয় করে বিল্ডিং করছে, অনেকে আছে প্ল্যান না নিয়েই করেছে। লালদিঘির পাড়ে আমরা যে বিল্ডিংতে গিয়েছি ওটার অনুমোদন ছিল, কিন্তু ওরা অনুমোদনের ব্যত্যয় করে নির্মাণ করাতে তাদেরকে আমরা ওখানে কিছু অংশ ভেঙে দিয়েছি। পরবর্তীতে তাদেরকে 12 লক্ষ টাকা জরিমানা করেছেন আমাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং ওনাদেরকে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে আগামী 1 তারিখের মধ্যে ওনারা বাকি যে ব্যত্যয়িত অংশ আছে নিজের দিকে ভেঙে দেবে। আমার লাইনে তো 1000 বিল্ডিং আছে, আমি এদের থেকে আরও 3 ফুট ভিতরে আছি, তবু ভাঙতে পারছে, কিন্তু ওদের তো কোনো জরিমানা হইতেছে না বা শাস্তি হইতেছে না, এরা তো করে ফেলছে। এছাড়া আশকারদিঘির এলাকায় 4 তলার এই ভবনটি করা হয়েছে অনুমোদন ছাড়াই। সিডিএর কাছ থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই নির্মাণের ফলে ভবনটি সিলগালা করে দেওয়া হয়। তবে এ সময় মেলেনি মালিকপক্ষের কাউকেই। আজকারদিঘি পার, এই পারে কোনো অবস্থা নকশা অনুমোদন পাবে না, এটা সংরক্ষিত জায়গা আজকারদিঘি পার। এখানে ও অবৈধভাবে করছে, আমরা অবৈধভাবে বিল্ডিংটা ভাঙার কাজ করছি, এবং ম্যাজিস্ট্রেট আদালত যেটা শাস্তি দেবে ব্যবস্থা দেবে, তার ওটাই আমরা অ্যাকশন নিয়ে যাবো আর কি। পাশাপাশি আরও কয়েকটি ভবনে অভিযান চালায় সিডিএর টিম, যা সামনেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। পরিবেশ ছাড়পত্র নবায়ন ছাড়া জাহাজ কাটার কারণে ভাটিয়ারীর ফেরদৌস স্টিলকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 1 বছর আগে নেওয়া ছাড়পত্র নবায়ন ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, যার মেয়াদ শেষ হয়ে গেছে 12 আগস্ট। এতে করে পরিবেশের বিপুল ক্ষতি হয়েছে, তাই ইয়ারটিকে জরিমানা করা হয়। আগামী 7 কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ জমা দেওয়ারও নির্দেশ দেয়। গত 14 আগস্ট ইয়ারটিতে MT রাশি নামে জাহাজটি কাটার সময় বিষাক্ত গ্যাসে মারা যায় 9 শ্রমিক।
ঘটনার পর ইয়ারটির কার্যক্রম বন্ধ রেখেছে সরকার। চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে রোহিঙ্গা নারীকে। আটক হয়েছে তার স্বামী। সকালে এই ঘটনা ঘটে উপজেলার ২০০০ এলাকায়। ঘটনার পরপরই স্বামী সলিম উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্ত্রী নূর হাবাকে কুপিয়ে জখম করে। এতে নূর হাবা ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এই রোহিঙ্গা দম্পতি মূলত উখিয়ার বাসিন্দা হলেও কয়েক মাস আগে ২০০০-এ গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকছিল। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত এনেছে বিজিবি। দুপুরে ট্রানজিট জেটি ঘাটে তাদের নিয়ে আসা হয়। এর আগে একটি ট্রলারে করে সব জেলেকে নিয়ে এসে বিজিবির কাছে হস্তান্তর করে আরাকান আর্মি। এর মধ্যে ১৮ জন বাংলাদেশি, ৬ জন রোহিঙ্গা। টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, ফেরত আনা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সাগরে মাছ ধরতে গেলে এসব জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ২০২৫ সাল হতে ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে গমনকৃত বেশ কিছু বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদেরকে মায়ানমারের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। মানবিক দৃষ্টিকোণ থেকে আটক জেলেদের প্রত্যাবর্তন একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আরও খবর জানবো, কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, জানতে চাচ্ছিলাম আরাকান আর্মির হাতে আর কত সংখ্যক জেলে আটকে আছে এবং তাদের ফেরত আনার ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে? সারিকা, আমার হাতে একটি হিসাব রয়েছে যেটি আজকে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আজকে পর্যন্ত আমার হাতে যে হিসাবটি রয়েছে সেখানে ৪৩৪ জনের মতো জেলেকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাংলাদেশি জেলে ২২২ জন এবং রোহিঙ্গা ২১২ জন। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় ৩৪৮ জনকে ফেরত আনা হয়েছে। সেখানে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা। এখন পর্যন্ত ৮৬ জন জেলে টেকনাফের এবং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জেলে তারা এখনো আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে। সেখানে বাংলাদেশি ৬৫ জন এবং রোহিঙ্গা ২১ জন। আমরা আসলে যেটি আরাকানে যখন থেকে মূলত রাখাইনে যখন থেকে মূলত আরাকান আর্মি দখল নিয়েছে তখন থেকে মূলত নাপ নদী এবং বঙ্গোপসাগরে তাদের একটা আধিপত্য শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা সেন্ট মার্টিন যাওয়ার সময় যেটি দেখেছিলাম যে বাংলাদেশের ভেতরে ঢুকেও তারা কিন্তু জেলেদের ধরে নিয়ে যাচ্ছে এবং কোনো না কোনোভাবে জেলেদেরকে এই পথটি ব্যবহার করতে হয়, সেই পথের উপর তাদের একটা আধিপত্য থাকে, ফলে তারা সেখান থেকে ধরে নিয়ে যায়। ওই সময় আসলে বাংলাদেশের তরফ থেকে কোনো ভূমিকা রাখতে সেখানে দেখা যায় না, যে কারণে তাদের আধিপত্য দিনের পর দিন বেড়ে যাচ্ছে এবং তারা সেখানে জেলেদের জালে থাকা বা বুটে থাকা মাছগুলো নিয়ে ফেলে এবং তাদেরকে সেখানে দিনের পর দিন আটকে রেখে সেখানে নানা ধরনের টর্চার করা হয়। পরবর্তীতে বিজিবির প্রচেষ্টায় ফেরত দেওয়া হয়। এখন জেলেদের এবং টেকনাফের মানুষের প্রশ্ন হলো বাংলাদেশের জেলেদেরকে তারা আসলে কেন ধরে নিয়ে যাবে বা ধরে নিয়ে যাওয়ার যে দীর্ঘ সময় ধরে চলে আসছে সেটির বিরুদ্ধে বাংলাদেশের কোনো শক্ত অবস্থান কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। শুধুমাত্র মাঝে মধ্যে তারা প্রত্যাবর্তনের নামে সেখানে থাকা জেলেদেরকে নিয়ে আসে এবং বাকি সময়গুলোতে খুব একটা আওয়াজ তুলতে দেখা যায়নি, যে কারণে আরাকান আর্মি দিনের পর দিন ব্যাপরও হয়ে যাচ্ছে। সারিকা। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাত। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।